আরশোলা বা ককরোচ আমরা জানি খুব বিরক্তি উদ্রেককারী একটি জীব। সাধারণত বিরক্ত হয়েই আমরা এই আরশোলা মারবার জন্য বিভিন্ন স্প্রে ব্যবহার করি। আরশোলাকে তো এভাবেই দেখা হয়েছে, বিরক্তি উদ্রেককারী একটি জীব। আচ্ছা, এই আরশোলা কি ভয় পাওয়াতে পারে? আরশোলায় ভয় পায় লোকে? ভাবছেন তো এই প্রশ্নটা থেকে এই মুহূর্তে কেন করছি? নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন, সামাজিক মাধ্যমে বিষয়টা প্রচন্ড চর্চায় চলে এসেছে। ককরোচ জনতা পার্টি সে সামাজিক মাধ্যমেই এখনো তার উপস্থিতি, বাস্তবে এটা এখনো আসেনি, কিন্তু ইতিমধ্যেই গোটা দেশে একেবারে তোলপাড় করেছে। ভয় পাচ্ছেন আমাদের দেশের একেবারে তাবর তাবর নেতা নেত্রীরা, ভয় পাচ্ছেন আমাদের দেশের প্রতিষ্ঠিত মানুষজনেরাও। ভাবুন কি আশ্চর্য, আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান যিনি, সেই বিচারপতির একটি কথার সূত্র ধরেই গোটা বিষয়টার উৎপত্তি। মাত্র কিছুদিন আগে আচমকাই আমাদের দেশের প্রধান বিচারপতি একটি মামলার সূত্রে মন্তব্য করে বসলেন, যারা আরটিআই অ্যাক্টিভিস্ট বলে নিজেদের পরিচয় দেয় কিংবা সামাজিক মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করে বেড়ায়, তাদের জন্য অনেক সময় মামলার অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। এদের কোনো কাজ নেই, এরা সেফ নেই কাজ তো খইভাজ, এই সূত্রেই এই ধরনের বিভিন্ন নানাবিধ ডিগ্রি নিয়ে হাজির হয় এবং আমাদের ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের এই ব্যবস্থাপনার নানা ধরনের অসঙ্গতিগুলো সামনে নিয়ে সরব হতে থাকে। এদের তো কোনো কাজ নেই, এরা আসলে অনেকটাই আরশোলার মতো, ককরোচের মতো। আর তারপরেই এটাকে নিয়ে শুরু হয়ে গেল এক অন্য রকম আখ্যান তৈরির চেষ্টা। ঠিক আমরা যেটা জানতে পারছি যে পরেই একটা সময় যিনি আম আদমি পার্টির সামাজিক মাধ্যমটা দেখাশোনা করতেন, তিনি এখন বস্টনে রয়েছেন। বস্টন থেকে তিনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করলেন যে আচ্ছা, এই ককরোচরা যদি একজোট হয়, অর্থাৎ আরশোলারা একজোট হলে কেমন হয়, তাদেরকে কেন্দ্র করে যদি একটা পার্টি হয় কেমন হয়, যে সবাই একসাথে এলো। আর এদেশের মানুষজনের অভিজ্ঞতা তো বলছে, যারা চাকরি পায় না, যাদের চাকরি বাকরি নেই, ক্ষমতাবানরা, দেশের নেতা নেত্রীরা, তাদের তো সত্যি আরশোলার মতোই জ্ঞান করেন। এই পরীক্ষার প্রশ্নপত্র যদি পাশ হয়ে যায় বা বেরিয়ে পড়ে, তাহলে বিক্ষোভ হলে সেই সব ছেলেপিলেদের উপরে নির্বিচারে পুলিশের লাঠি পড়ে। দুর্নীতির দায়ে চাকরি চলে গেলে সেই চাকরি ফেরত পাওয়ার দাবিতে যদি রাস্তায় নামা হয়, তাহলেও পুলিশের লাঠি পড়ে। এ তো আমরা আমাদের রাজ্যেই দেখেছি। সুতরাং এভাবেই তো ককরোচ বা আরশোলাদের থামিয়ে রাখা হয়, আমরা তো বারবার এটা দেখেছি। ফলে সেই সব মানুষগুলো হঠাৎ করে এই যে আবেদনটা, সামাজিক মাধ্যমে একটা আবেদন যে আমরা যদি একটা পার্টি তৈরি করতে পারি, সেই আবেদনে সাড়া দিয়ে একেবারে হু হু করে গত কয়েকদিনের মধ্যে, বলা হচ্ছে 5 দিনের মধ্যে কয়েক কোটি ইনস্টাগ্রামে ফলোয়ার্স তৈরি হয়ে গেল। আর তাতেই প্রমোদ গুল্ল, দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক সমস্ত দলগুলো ভাবলে এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সামাজিক মাধ্যমে এইরকম হলে তো আমাদের খুব মুশকিল হবে। আসলে ভয় পেলেন যে এই ককরোচ শব্দটা এইভাবে নাড়িয়ে দেবে আমাদের দেশের যুব সমাজকে, তারা আন্দাজ করতে পারেননি। নানা রকম প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে, এদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া, সামাজিক মাধ্যমে এরা যাতে সক্রিয় না থাকতে পারে তার চেষ্টা চলছে। কিছুদিন পরে হয়তো আমরা দেখব যে আইন এনে এগুলোকে বন্ধ করবার চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বিষয় সামনে চলে এসেছে যে বিক্ষোভ, ক্ষোভ জমছে একটা বড় অংশের যুব সম্প্রদায়ের মধ্যে। ব্যবস্থাপনার নানা অসঙ্গতি নিয়ে ক্রমশ ক্ষোভ ধুমায়িত হচ্ছে। সেই ক্ষোভে বলা যায় একেবারে
অগ্নিসংযোগ করেছেন আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি। তার একটা কথাকে কেন্দ্র করে একেবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসে ককরোচ জনতা পার্টি বলা হচ্ছে, এর যে ফলোয়ার্স তা নাকি ইতিমধ্যেই কংগ্রেসের দীর্ঘদিন ফলোয়ার্সকেও অতিক্রম করে গেছে, অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো পিছনে পড়ে গেছে। একের পর এক যুব সম্প্রদায়ের মানুষজন এতে সামিল হচ্ছে। আসলে এটা একটা অন্য প্রতিফলন আছে। আমাদের দেশের যারা গল্প বলেন, উন্নয়নের গল্প শোনান, যারা ক্রমাগত দেশ এগিয়ে যাচ্ছি বলে গলা ফাটাচ্ছেন, তাদের বোধহয় কিছু বলে গেল এই ঘটনাটা। মাত্র কয়েকদিনের ঘটনা, কিছু একটা বলতে চাইলো সব ঠিকঠাক নেই। সব ঠিকঠাক থাকলে মানুষের এই ক্ষোভটা বোধহয় এত তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়তো না। ভেবে দেখুন, এখনো বাস্তবে এই পার্টির কোনো অস্তিত্ব নেই। তারা কতগুলো রীতি তৈরি করে একটা পার্টি গঠন করবার কথা বলেছে। সেই রীতিগুলো রীতিমতো আকৃষ্ট করেছে যুব সম্প্রদায়কে। যেমন বলা হয়েছে, দেশের বিচারপতি পদে যারা থাকবেন তারা অবসর নেবার পরে কোথাও যুক্ত হতে পারবেন না, এইরকম একটা রীতি বা নীতি আনতে হবে। একের পর এক বিচারপতিরা অবসরের পরে নানা ধরনের পদ বাগিয়ে নিচ্ছেন। তার পিছনে একটা অঙ্ক যে আছে সেটা বুঝে ফেলেছেন আমাদের যুব সম্প্রদায়। একদলের চাকরি নেই, চাকরি হারাবার ভয়ে তারা প্রতিনিয়ত কম্পমান, আর অন্যদিকে যারা রসে বসে আছেন তাদের চাকরি চলে অবসর নেবার পরেও আবার তাদের একটা পদ জুটে যায়। এটাকে যুব সম্প্রদায় কতদিন বরদাস্ত করবে? এই বিষয়টা সামনে চলে আসছে। বলা হয়েছে, এসআইআর এর নামে যদি যথার্থ নাগরিকের নাম বাদ যায়, তবে এই বাদ দেওয়ার পিছনে যারা দায়ী থাকবে তাদের একেবারে ইউপিএ আইনে কারারুদ্ধ করতে হবে। এটাও নিশ্চয়ই রীতিমতো চমকে দিয়েছে অনেককে। একাধিকবার বলা হয়েছে যে যারা পাল্টিবাজ, অর্থাৎ যারা এক দলের হয়ে জিতে অন্য দলে ঢুকে যায়, এর পিছনের খেলাটাও তো আমরা জানি। মাত্র তো কিছুদিন আগে আমরা দেখলাম ওই আপ পার্টির একজন, যিনি অনেক কথা বলতেন, শোনা যায় তারপরে নাকি তার চোখের অপারেশন হয়েছিল। চোখের অপারেশন হবার পরে তিনি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করলেন এবং আজকের দেশে যারা শাসক দল তাদের সাথে যুক্ত হয়ে গেলেন। ফলে সবকিছুই ঘটছে আমাদের দেশের যুব সম্প্রদায়ের চোখের সামনে। তারা দেখতে পাচ্ছেন গোটা বিষয়টা, আর তাই ভাবছেন আরশোলা বা ককরোচরা যদি একত্রিত হয় কেমন হয়। চারিদিক থেকে পিলপিল করে আরশোলা বেরিয়ে পড়ছে, কেমন বিরক্তি উদ্যোগ করবেন বলুন তো? কিভাবে তার মোকাবিলা করবেন বুঝে উঠতে পারছেন না। অন্তত এখনো পর্যন্ত আমরা যা জানি, বেশ কিছু এই যে সামাজিক মাধ্যমে এদের ইনঅ্যাক্টিভ করবার বা এদের নিষ্ক্রিয় করে দেওয়ার একটা প্রয়াস চলছে, কিন্তু তারপরেও নানানভাবে গুজিয়ে উঠছে। যেভাবে আরশোলার ধর্ম আর কি, অন্যান্য জায়গায় রাজ্যে রাজ্যে এর সংগঠন এবং তারপরে সেখান থেকে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। খুব উদ্বেগ, খুব চিন্তার। আসলে এই বিষয়টা নিয়ে আসলে একটু ভাবি, চিন্তা করি। কারণ আমরা তো ওই বারবার আমি যেটা বলি, ভাবা প্র্যাকটিস করতে পারি, তার থেকে বেশি তো কিছু করতে পারি না। খুব প্রিয় শব্দ আমার, ভাবা প্র্যাকটিস করা। ঋত্বিক ঘটকের সেই সংলাপটা খুব পছন্দ আমার। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমরা আসুন এই বিষয়টা নিয়ে আজ একটু ভাবা প্র্যাকটিস করি, দেখি আমাদের সেই ভাবাটা কতটা কার্যকর হয় কিংবা কোনো অভিমুখ খুঁজে পাই কিনা। আলোচনার জন্য আর যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালি। আমি প্রত্যাশা করছি কিছু সময়ের মধ্যে হয়তো আরও একজন আমার সাথে সংযুক্ত হবেন। আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসবো। উজ্জয়িনী, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনারাও তো একটা কাজকর্মের সঙ্গে যুক্ত, নির্বাচনী সংস্কারের কাজ, এবং সেই কাজ করতে গেলে যুব সম্প্রদায়ের মানুষজনদের সঙ্গে আপনাদেরও তাদের মানসিকতা সম্পর্কে আপনারাও কিছুটা জেনেছেন, বুঝেছেন। এই যে কয়েকটা দিনের মধ্যে এত বিপুল মানুষের ফলোয়ার্স হয়ে ওঠা, কোথাও মনে হচ্ছে না যে এর পিছনে একটা ক্ষোভের রয়েছে, ক্ষোভের কারণ রয়েছে? আবার অন্য গল্পের কথাও কেউ বলছেন, আমি আসবো, সেই প্রসঙ্গ আসবো। আমি প্রথমে আপাতভাবে গোটা বিষয়টার যে চিত্রটা সামনে আসছে সেই সম্পর্কে আপনার পর্যালোচনা জানতে চাইব। ধন্যবাদ। একটা খুবই সময়োপযোগী আলোচনা, যে বিষয়টা নিয়ে এখন শুধু সোশ্যাল মিডিয়া নয়,
মেইনস্ট্রিম মিডিয়াগুলো যথেষ্ট পরিমাণে সময় দিতে বাধ্য হচ্ছে এবং একদম সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমস্ত বড় এবং ন্যাশনাল লেভেল মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছি, তারা তাদের প্রাইম টাইমে এই প্রখর জনতা পার্টির যে প্রধান যে ব্যক্তি তাকে করার ডাক দিয়েছিল তাকে দেখে ইন্টারভিউ করছে এই গল্পে। এখন এটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, কারণ আমরা সবসময় এরকম নানান রকম আলোচনাতে শুনে থাকি জেনারেশন জেড বা জেন জি যাকে আমরা বলি, জেন জি এই কঠোর জনতা পার্টিতে আমি দেখছিলাম পোস্টারে তারা লিখেছে যে এই আমাদের পার্টিতে ভোট দেওয়ার জন্য যোগ্যতা হচ্ছে তোমাকে লেজি অলস হাতদম তোমাকে সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং তোমাকে প্রফেশনালি র্যাঙ্ক করতে পারতে হবে, প্রফেশনাল কথাবার্তা বকবক করতে পারতে হবে, সোজা বাংলায় বলে বকবক করতে পারতে হবে। এই ধরনের মানে আমরা জিকে যে সমস্ত প্রোগ্রামকে অপবাদগুলো দিই, এরা কিছু কাজ করে না, সারাক্ষণ অনলাইনে থাকে, এরা শুধু বকবক করে, লেজি, কারণ ইংরেজির ব্যাপারটা মানে বারবার যখন যখন মানে কর্মসংস্থানের কথা এসেছে তখন রাজনৈতিক দল থেকে শুরু করে কর্পোরেট সেক্টরেরও যারা বড় মাথা তারা আমরা সবাই জানি তারা বলেছেন এই জেনারেশন লেজি, এই জেনারেশন 50 আওয়ার্স কাজ করতে হবে, ছুটি নেওয়াটা কোনো কাজের কথা নয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ওয়ার্ক পার্সোনাল ব্যালেন্সের কোনো মানে নেই। এই সমস্ত এটা একটা দিকে ন্যারেটিভ। আর বিপরীতে দাঁড়িয়ে একটি যুবক সে বলছে যে আমরা আমাদের এই যাদেরকে একত্রিত করা হয়েছে এসব আমরা একসাথে করি। তো আপনি যেটা বললেন আরশোলা মানে এমন একটি প্রাণী বা পতঙ্গ যেটা মানে সেই ডাইনোসরদের যুগ থেকেও এখনো পর্যন্ত রয়েছে। অনেক কিছুই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে কালের নিয়মে, কিন্তু এরা কোনো না কোনোভাবে সার্ভাইভ করে গেছে, নানান রকম ভাবে বৈজ্ঞানিকভাবে সার্ভাইভ করে গেছে। অর্থাৎ যে সার্ভাইভাল ইনস্টিংক্ট প্রচন্ড, এটা একটা প্রতীক। একদম সাধারণ সাধারণ মানুষজনদের প্রতীক হতে পারে এবং ওই যে যাদের 800 লেভেলে চিহ্নিত করেছেন আমাদের দেশের প্রধান বিচারপতি তাদের একটা সিম্বল অবশ্যই সেই জায়গা থেকে অনেকটা ক্লারিফিকেশন দিয়েছে, একদম আমার কথাকে মিসকোট করা হয়েছে ইত্যাদি, কারণ আমি প্রথমে পেলাম না। এখন সেইটা থেকে যে ব্যাপারটা চলে এসেছে এখন এটা সূর্যস্থিত ইউটিউব থেকে অনেক আগে অন্য জায়গায় পৌঁছে গেছে ব্যাপারটা। তারা আহ্বান করেছেন একটা, এটা কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না, এটা ইলেকশন কমিশনের কাছে এটা কোনো রেজিস্ট্রেশন হয়নি, এটা তারা বললেন এই একটা ব্যঙ্গাত্মক বিদ্রোহ বা ব্যঙ্গাত্মক উপায়ে একটা প্রতিবাদ বলাই ভালো, ব্যঙ্গাত্মক উপায়ে প্রতিবাদ করা। শুধুমাত্র টিচার্স থেকে কতটাও বোধ হয় না, এই যে নতুন প্রজন্ম নতুন জেনারেশন জেনজি তাদের যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, তাদের নানান রকম দুঃখ দুর্দশা সমস্যা করার কোনো জায়গা নেই, রাজনীতির যে অভিমুখ সেখানে তাদের কোনো জায়গা নেই, রাজনীতির মধ্যে যে পরিচ্ছন্নতা ট্রান্সপারেন্সির অভাব সেই কথা যে কেউ শুনছে না, গতানুগতিকতা এবং মানি আর মাসিল পাওয়ার সর্বোচ্চ রাজনীতি, তার থেকে যে একদম ইনস্টিটিউশনালাইজ করাপশন, এই যেটা পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়া থেকে চাকরি পাওয়া পর্যন্ত, এই সমস্ত কিছু এবং মহিলাদের উপরে আক্রমণ সব সারা ভারতের প্রেক্ষিতে আমরা দেখি। সামগ্রিকভাবে একটু যদি দেখি মানুষ এবং মানুষ অনেক সময়ই মানুষ অনেক মানুষের মধ্যে অনেক রকম ক্ষোভ, হতাশা, রাগ এগুলো হয়তো জমছে, কিন্তু সেইগুলো দূর হওয়ার, সেগুলোকে বলার বা সেগুলোকে শোনার জায়গাগুলো সংকুচিত হচ্ছে। এটা হয়েছে, এটা প্রশাসনে গিয়ে বলা যায় না, শুনছে না, শুনছে না, রাজনৈতিকভাবে বলা যায় না, রাজনৈতিক দল এগুলো সিরিয়াসলি নেয় না, ভোটের আগে হয়তো কিছুটা শুনছে তারপরে শুনছে। তো যেমন প্রত্যেকটা একটা প্রেশার কুকারের একটা সেফটি বাল্ব থাকে এবং একটা সমাজেরও একটা সেফটি বাল্ব থাকা বোধহয় দরকার। যদি সেফটি বাল্ব যদি প্রেশার কুকারে না থাকতো তাহলে যেটা হতো এই চাপটা ভিতরে জমতে জমতে একটা কিছুতেই বার্স্ট করতো। এই সমাজের সেফটি বাল্ব হিসেবেও হয়তো স্যাটায়ার, ব্যঙ্গ, বিদ্রুপের মাধ্যমে প্রতিবাদগুলো কাজ করে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে অনেক কমেডিয়ান স্ট্যান্ড আপ কমেডি করছেন বা কার্টুনিস্ট তাদেরকেও গ্রেপ্তার করে বিভিন্ন সময়ে কোনো মন্তব্য করেছেন, তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কারণ করেছেন, তাদেরকেও কিন্তু জেলে ঢোকানো হয়েছে, কারণ ছবি দেখে কারোর দুঃখজনক কথা বলেছেন, কোনো নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো একটা কোনো কথা বললেই দেশদ্রোহিতা বলে চিহ্নিত করা হবে। তো এরকম একটা পরিসর তৈরি হয়েছিল, সেইখানে
ককরোচ হাজার হাজার বছর পার করেও জীবিত থাকতে পারে, এই ককরোচ একটি ককরোচের কোনো বিশেষত্ব থাকে না, তারা সাধারণত একদম মানে নালা নর্দমায় অত্যন্ত অ্যাসিড খারাপ অবস্থার মধ্যে, দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে, কিন্তু বেঁচে থাকে। তো সেই জায়গায় যদি আজকে আমাদের দেশে ইয়াঙ্গার জেনারেশন মনে করে তারা পৌঁছেছে, সেখান থেকে তারা একটা ডাক দিয়েছিল। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা খেলাধুলা করতে পারি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই হচ্ছে। আমাদের আশপাশে পর্যন্ত আমরা দেখি সোশ্যাল মিডিয়া অনেকগুলো আপনার গণতান্ত্রিক আন্দোলনের শুরুতে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা নিয়েছিল। এই ক্ষেত্রেও একটা যে পার্টি তৈরি হয়েছে, সরকার জনতা পার্টি, সোশ্যাল মিডিয়াতে স্যাটায়ার ব্যঙ্গ বিদ্রোহ করার জন্য একটা পার্টি, আর সত্যিকারের কোনো লেজিটিমেসি পলিটিক্যাল পার্টি বলে এখনো অব্দি নেই বলেই আমার জানা, কিন্তু তাদের লক্ষ লক্ষ ফলোয়ার হয়েছে, যে ফলোয়ার সমস্ত পলিটিক্যাল পার্টির ফলোয়ারকে ছাপিয়ে গেছে। এবং ইন্ডিভিজুয়ালিও বিভিন্ন মানুষজন পোস্ট করছে আমি ককরোচ, আমি আটশোলা বলে তারা দু একটা নিজেরা সংগঠিত হয়ে কর্মসূচি নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করছে, নদীর পাড় পরিষ্কার করছে, আটশোলার মুখোশ করে ঝাঁটা হাতে তারা রাস্তাঘাটে নেমে মানুষের মধ্যে কাজ করছে, মানুষের থেকে তারা বেরিয়ে আসছে। তো এর একটা প্রতীকী দিক রয়েছে, এর একটা সামাজিক এবং রাজনৈতিক দিক রয়েছে। সেই অর্থে দলীয় রাজনীতি এর মধ্যে কতটা আছে, পরবর্তীতে এরা সত্যিই আপনার দলীয় রাজনীতিতে আসবে কিনা, নির্বাচনী রাজনীতিতে আসবে কিনা। এখন আপনি যে কটা ওদের ওরা একটা ম্যানিফেস্টো নতুন প্রকাশ করেছে, আপনি পয়েন্টগুলো উল্লেখ করলেন, কিন্তু ওই কটা প্রশ্ন কি সমস্ত প্রশ্নগুলো বা সমস্ত সমস্যাগুলোকে ধরা যায়নি, যেমন অনেক অসংখ্য ইস্যুস রয়েছে, সেইগুলোর ব্যাপারে তাদের কি অবস্থান, সামগ্রিকভাবে অর্থনৈতিক যে অভিমুখ দেশের সে ব্যাপারে তাদের কি অবস্থান, এগুলো কিছু ক্লিয়ার নেই। একটা খুব স্পন্টেনিয়াস একটা জেনজি টাইপ আন্দোলন ইস্যু আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ হচ্ছে। তো এর একটা নিশ্চয়ই একটা কি বলবো একটা প্রভাব রয়েছে, জনগণের মধ্যে তো দেখাই যাচ্ছে, মানুষের মধ্যে খুব ভালো লেগেছে, এবং হয়তো বিভিন্ন ভালো লেগেছে। আমি এগুলোই বুঝে এটা এখনো সকল রাজনৈতিক, এটা কোনো পার্টিই না, কোনো দলীয় নির্বাচনের সাথে এর কোনো যোগ নেই, কিন্তু অরাজনৈতিক চরিত্রটা এটা হয়তো মানুষের এখনো কেন এই ক্ষেত্রে ভুলে যাচ্ছে সামনে যে ইস্যুগুলোকে নিয়ে আজকে বিজেপি কংগ্রেস জনতা পার্টি কথা বলছে, এই ইস্যুগুলোকে নিয়ে কি অন্য কোনো রাজনৈতিক একদম